হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কৃষ্ণনগরে টানা 2 দিন বৃষ্টিতে পুরো কৃষ্ণনগর জলে জলাকার হয়ে গেছে। গোপাল বাড়িতে আছে আর বলছে, এ তো খুব মুশকিলের ব্যাপার হয়ে গেল। যা বৃষ্টির জোর দেখছি তা বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টি থামবে বলেও তো মনে হচ্ছে না। মহারাজের আগে থেকেই ব্যবস্থা নেওয়া দরকার। গোপাল গিন্নি বলল, তুমি এই বৃষ্টিতে কি করে রাজবাড়িতে যাবে? হ্যাঁ, কেন মন্ত্রী নেই? সে কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? গোপাল বলল, সে যেই যাই করুক, আমাকে তো আমার কাজটা করতেই হবে গিন্নি। গোপাল গিন্নি বলল, এই দুর্যোগ মাথায় নিয়ে তুমি এখন রাজসভায় যাবে? মনে তো হয় আজকে কেউ আসবে না। গোপাল বলল, সেই জন্যই তো আমাকে যেতে হবে, মহারাজেরকে সাবধান করে দিতে হবে। এই বলেই গোপাল ছাতা মাথায় নিয়ে রাজবাড়িতে গেল। অন্যদিকে মন্ত্রী মশাই তো গিন্নির কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মন্ত্রী গিন্নি কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। মন্ত্রী মশাই বলল, আজকেও আর রাজসভায় যাব না। যা বৃষ্টি, খিচুড়ি খেয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমাবো। মন্ত্রী গিন্নি বলল, হ্যাঁ সেটাই ভালো, আমি খিচুড়ির ব্যবস্থা করছি। কিন্তু এত বৃষ্টিতে বন্যা হয়ে গেলে তো আমাদের মুশকিল। মন্ত্রী মশাই বলল, মনে রেখো বউ, আমি এই রাজ্যের মন্ত্রী। বন্যা হোক আর ভূমিকম্পই হোক, আমার খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। চাল ডাল আমাকে ভূতে জোগাবে। মন্ত্রী গিন্নি বলল, কি ভূতে জোগাবে? এদিকে গোপাল রাজসভাতে এসে দেখে মহারাজ একা একা রাজসভায় বসে আছে। মহারাজ বলল, এই দুর্যোগের মধ্যে তুমি কেন আসতে গেলে গোপাল? গোপাল বলল, আগে যে কোনো দুর্যোগের দিনেই মহারাজের কাজে লাগতে পারে, তাই ভেবেই মহারাজ। মহারাজ বলল, তুমি এই রাজ্যের কথা যেভাবে ভাবো সেভাবে যদি সবাই ভাবতো, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই থাকতো না গোপাল। গোপাল বলল, মহারাজ, আমার মন বলছে এই বৃষ্টি খুব খারাপ দিকে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মহারাজ বলল, তার মানে তো বহু লোকের বাড়িতে জল ঢুকে গেছে, তাদের কি হবে গোপাল? গোপাল বলল, মনে হয় বহু লোক জলবন্দী হয়ে আছে মহারাজ, তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে মহারাজ। মহারাজ বলল, কিন্তু বৃষ্টি না থামলে তো ত্রাণ দেওয়াও কোনো উপায় দেখতে পাচ্ছি না গোপাল। গোপাল বলল, হয়তো বৃষ্টি আর কয়েক ঘন্টার মধ্যেই থেমে যাবে, কিন্তু জল যা জমেছে তা নামতে বেশ কয়েকদিন সময় লাগবে। মহারাজ বলল, এই সময়টাই মানুষের সব থেকে বেশি করে ভান্ডারের টান পড়ে, এখনই তো ত্রাণ দেওয়ার প্রয়োজন। গোপাল বলল, মহারাজ, রাজবাড়িতে যত চাল ডাল আছে সব জোগান করে রাখতে বলুন, কাল সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। মহারাজ বলল, ঠিক ঠিক, আসলে ওই কাজটা মন্ত্রী মশাইয়ের, কাল নিশ্চয়ই আসবে মন্ত্রী মশাই, আর ওকে দিয়েই কঠিন কাজটা করাতে হবে। গোপাল বলল, মন্ত্রী মশাই এই কাজ লুফে নেবে মহারাজ, দেখে নেবেন। মহারাজ বলল, তাহলে তো ভালোই হয়, মন্ত্রীকে দিয়েই একটা খুব উপকার কাজ করানো যাবে। গোপাল বলল, আজ তবে আমি আসি মহারাজ, আর একটু দেরি করলে সন্ধে হয়ে যাবে। এই বলে গোপাল চলে গেল। বাড়িতে যাওয়া মাত্রই গোপাল গিন্নি বলল, তখনই বলেছিলাম এত বৃষ্টিতে বেরিও না, সেই বেরোলে, একেবারে কাক ভেজা হয়ে ফিরলে। গোপাল বলল, আরে আমি না বেরোলে কি বৃষ্টি কমতো নাকি? দেখলে তো কেমন বৃষ্টি কমিয়ে দিলাম। গোপাল গিন্নি বলল, এই শুরু হলো তোমার বাকি বান। এখন এসব কথা না বলে কালকে কি খাবে সেটা ব্যবস্থা করলে হতো না? গোপাল বলল, কেন, তোমার ভান্ডার কি শেষ? গোপাল গিন্নি বলল, এরকম বৃষ্টি যদি আবার নামে তাহলে চাল ডাল পাবো কোথা থেকে? গোপাল বলল, বৃষ্টি আর হবে না,
কিন্তু জল নামতে এখনো বেশ কয়েকদিন লেগে যাবে। গোপাল গিন্নি বলল, আমি তো তাই বলছি গো, জল না নামা পর্যন্ত রান্না বান্না হবে কি করে? গোপাল বলল, সবার যেভাবে হয় সেভাবেই। সবার কথা না ভেবে আমি শুধু আমার কথা ভাবতে পারবো না গিন্নি। গোপাল গিন্নি বলল, তাহলে ভালো মন্দ কিছু খাবার আবদার করো না। হ্যাঁ, যা জোগাড় হবে তাই খেতে হবে বলে দিচ্ছি। গোপাল বলল, গিন্নি, বন্যায় বাড়ি ঘর ভেসে গেছে, আর আমি চাইবো ভালো মন্দ খাবার, তুমি আমাকে তাই চিনলে গিন্নি? গোপাল গিন্নি বলল, হাড়ে হাড়ে চিনি তোমায়। পরের দিন বৃষ্টি থেমে গেছে, তাই রাজসভায় সবাই এসেছে। মহারাজ বলল, কাল আসোনি কেন মন্ত্রী? মন্ত্রী মশাই বলল, কি বলছেন মহারাজ, কাল আমাদের ওখানে কি ভীষণ বৃষ্টি হচ্ছিল, তা কি আর বলবো আপনাকে। মহারাজ বলল, ও, শুধু কি তোমাদের ওখানেই বৃষ্টি পড়ছিল, অন্য কোথাও নয় বুঝি? গোপাল বলল, সেটা তো আমি ঘুরে দেখিনি মহারাজ, তবে আমাদের বাড়ির আশপাশ একেবারে নদী হয়ে গেছে জলে। মহারাজ বলল, গোপাল, তোমার বাড়ির চারপাশ জল জমেনি? গোপাল বলল, আজ্ঞে হ্যাঁ মহারাজ, একদম বুক সমান জল। মহারাজ বলল, কাল ওই দুর্যোগের মধ্যে রাজ্যের মানুষেরা কতটা দুর্দশায় আছে তা কিন্তু মন্ত্রী মশাই জানার উচিত ছিল। মন্ত্রী মশাই বলল, আমি তো জানার চেষ্টা করেছি, কিন্তু এত বৃষ্টি যে। মহারাজ বলল, থামো থামো থামো, আমার রাজ্যের কোথায় কোথায় মানুষ জলবন্দী হয়ে আছে তা আমার জানা নেই। তাদের কাছে চাল ডাল পৌঁছে দেওয়ার কঠিন দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মন্ত্রী মশাই বলল, এত কঠিন দায়িত্ব নেওয়ার জন্য আমি কি যোগ্য লোক? এই বলে মন্ত্রী মশাই মনে মনে বেশ খুশিতেই বলে, আরে আরে আরে, সাপে তো বর হলো, চাল ডাল আমার হেফাজতে রাখতে হবে, এবার আমার পায় কে? এদিকে গোপালও মনে মনে ভাবছে, ঠোঁটের বাঁদিকের হাসিটা আমি চিনি মন্ত্রী মশাইয়ের, এবার চুরি করে মহারাজের ভান্ডার খালি করে দেবে বেডা। মহারাজ বলল, এই কঠিন কাজটা আমি তোমাকে দিলাম, গোপাল, তুমি বরং মন্ত্রীকে সাহায্য করো। গোপাল বলল, মহারাজ, ত্রাণ কিভাবে, কোথায়, কখন, কাকে পাঠাতে হয় তা আমার থেকে মন্ত্রী মশাই ভালো জানে, ঠিক লোককেই আপনি সঠিক কাজটা দিয়েছেন। মহারাজ বলল, মন্ত্রী, তোমার এই মুহূর্তে প্রথম কাজ হলো দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করে দাও। মন্ত্রী মশাই বলল, এত লোকের জন্য ত্রাণ, আমার তো প্রচুর মোহর লাগবে। মহারাজ বলল, মোহর নিয়ে চিন্তা করো না, যত মোহর লাগে তুমি নিয়ে নাও। মন্ত্রী মশাই বলল, যথা আজ্ঞা মহারাজ। তারপর রাজসভায় শেষ হয়ে গেল, আর মন্ত্রী মশাইও বাড়িতে আসলো। কিছুক্ষণ পর বটাঘটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে আসলো। তারপর মন্ত্রী মশাই বটাঘটাকে ছাদে আসতে বলল। বটাঘটাও ছাদে উঠে পড়লো। মন্ত্রী মশাই বলল, শোন বটাঘটা, একটা দারুণ কাজ এসেছে। বটা বলল, বলুন কি করতে হবে? মন্ত্রী মশাই বলল, মহারাজ জলবন্দীদের ত্রাণ দেবে, ত্রাণের বস্তায় বস্তায় আসছে, রাখা হবে গুদামে, আর ওই গুদামের চাবি থাকবে আমার হাতে। বটা বলল, বস্তায় বস্তায় প্রাণ আসছে? এত প্রাণ আমরা কাদের দেব? যারা মরে গেছে তাদের? মন্ত্রী মশাই বলল, তোর মুন্ডুরে হতভাগা, প্রাণ নয় প্রাণ নয়, ত্রাণ ত্রাণ, মানে যারা এখন জলের জন্য বেরোতে পারছে না তাদের জন্য খাবার দাবার তো পাঠাতেই হবে, এটাকে ত্রাণ বলে, মূর্খ কোথাকার। তারপর বটাঘটা মন্ত্রী মশাই ত্রাণ নিয়ে কিছু পরিকল্পনা করলো, আর তারপরেই বটাঘটা বাড়িতে চলে গেল। পরের দিন সকালেই মন্ত্রী মশাই গুদাম ঘরের সামনে আসলো, সব চাল ডাল গুদাম ঘরেই রেখে দিল। তারপর মন্ত্রী মশাই সেই গুদাম ঘর তালা মেরে দিল, আর বলল, এই আমি তালা মেরে দিলাম, আর এই চাবির খবর কেউ পাবে না, খেল শুরু হবে আজ রাত থেকেই। এই বলে মন্ত্রী মশাই নিজের বাড়িতে চলে গেল। একটু পর বটাঘটাও চলে এলো, আর মন্ত্রী মশাই বটাঘটাকে একটা ছুরি আর গুদামের ঘরের চাবি দিল, সঙ্গে কয়েকটা বস্তাও দিল। বটাঘটাও চাবি ছুরি বস্তা নিয়ে চলে গেল।
সেদিন রাতেই বটা ঘটা গুদাম ঘরে গেল আর চাল ডালের বস্তা ছুরি দিয়ে কেটে এমন ভাবে চাল ডাল চুরি করলো মনে হচ্ছে চাল ডালের বস্তা ইঁদুরে কেটেছে। পরের দিন সকালে সবাই তাড়াতাড়ি রাজসভায় আসে। মহারাজ বলল, কি হলো কি মন্ত্রী, ত্রাণ পৌঁছেছে? মন্ত্রী মশাই বলল, না মহারাজ, আগে যদি জানতাম এই ত্রাণ ইঁদুরের প্রাণ বাঁচানোর জন্য তাহলে আমি এই কাজের দায়িত্ব নিতাম না। মহারাজ বলল, কেন 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 কি হয়েছে মন্ত্রী, বলো বলো, আমাকে এক্ষুনি বলো। মন্ত্রী মশাই বলল, ত্রাণের বস্তা কেটে ইঁদুরের সব চাল ডাল নিয়ে গেছে। মহারাজ বলল, এটা তুমি কি বলছো মন্ত্রী, চাল ডালের বস্তা সবকিছু নিয়ে চলে গেছে ইঁদুরে? গোপাল বলল, মহারাজ, মাল টানার জন্য আপনার আর হাতির প্রয়োজন নেই, ইঁদুরে এখন থেকে মাল টানতে পারবে। মন্ত্রী মশাই বলল, গোপাল, এখানে আমরা খুব দরকারি একটা কথা বলছি, আজে বাজে কথা একদম বলবে না এখানে। মহারাজ বলল, তোমাদের তর্ক বন্ধ করো তো। আর মন্ত্রী, আজ আবার চাল ডালের ব্যবস্থা করো, কাল থেকে ত্রাণ চালু হয়ে যেন। তারপর রাজসভা শেষ হলো আর মন্ত্রী মশাই আবার চাল ডালের ব্যবস্থা করে গুদাম ঘরে রেখে দিল। সন্ধ্যাবেলা মহারাজ নিজের কক্ষের জানালা দিয়ে এই জলমগ্ন রাজ্য দেখছে আর কষ্ট পাচ্ছে। ঠিক ওই সময়ে গোপাল আসে মহারাজের কাছে। মহারাজ বলল, কি হলো গোপাল, তুমি আবার এত রাতে ফিরে এলে কেন? গোপাল বলল, মহারাজ, গুদামে যদি ইঁদুর থেকে থাকে তবে তাই এখনো আছে। মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। গোপাল বলল, মহারাজ, আমার কাছে খুব শক্তিশালী ইঁদুরের গন্ধ বিষ আছে, তা গুদামে ছড়িয়ে রাখলে তার গন্ধে ইঁদুর আর আসতেই পারবে না। মহারাজ গোপালের কথা শুনে গুদাম ঘরের চাবি গোপালকে দিল আর বলল, তুমি ওই গন্ধ চারপাশে সরিয়ে রাখো। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আজ রাতেই ইঁদুররা ধরা পড়বে বা মরবে। আপনি আজ একটু বেশি রাত অবধি জেগে থাকবেন। মহারাজ, ইঁদুর ধরে তো আপনার কাছেই নিয়ে আসবো। এই বলে গোপাল চলে গেল। এদিকে মন্ত্রী মশাই আজকেও বটাঘটাকে পাঠালো ওই গুদামের চুরি করতে। আর গোপাল মহারাজের কাছ থেকে সোজা বহুরূপী হারুর বাড়িতে গেল। গোপাল হারুকে বলল, হারু, আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি আমাকে ভূত সাজিয়ে দে তো। হারু বলল, ভূত? কিন্তু কি ভূত? গোপাল বলল, চোর ধরার ভূত গো, চোর ধরার ভূত। তার মানে সাংঘাতিক কিছু একটা। হারু বলল, ঠিক আছে, এখানে চুপটি করে বসো তো দেখি, তোমার ভূত সাজার শখ মিটিয়ে দিচ্ছি। এদিকে বটা ঘটা গুদাম ঘরে ঢুকে গেছে। বটা বলল, ঘটা ঠিক কালকের মতো, বুঝলি তো? ঘটা বলল, এক কাজ একই ভাবে দুবার করতে ভালো লাগে বল? বটা বলল, বাবা, আজ আবার কেউ টিমটিমে আলো লাগিয়ে রেখেছে, দেখেছিস? ভালোই হয়েছে, দেখতে সুবিধা হবে। এদিকে গোপাল আর তার নাতি নাতনিরা গুদাম ঘরের সামনে আসছে। গোপাল গুলটে ন্যাপলাকে বলল, তোরা এক কাজ কর, এক এক করে দরজার সামনে দিয়ে যা। গুলটে ন্যাপলা বলল, আচ্ছা দাদু। এই বলে গুলটে ন্যাপলা এক এক করে দরজার সামনে দিয়ে হেঁটে আসলো। আর সেটা বটা ঘটা চোখে পড়ে গেল। ঘটা বলল, বটা, এই ঘরে কি যেন আছে, আমি টের পাচ্ছি। বটা বলল, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বটাও কিছু একটা দেখতে পেল। তারপর তো বটা ঘটা খুব ভয় পেয়ে যায়। ঠিক ওই সময়ই গোপাল ভূত সেজে বটা ঘটার সামনে আসে। বটা তো ভূতকে দেখেই হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে, আর ঘটাও চোখ বন্ধ করে ফেলে আর বলে, আমি তো তাকাতেই পাচ্ছি না বটা। বটা বলল, তুই তো তাকাচ্ছিস, আমি তো চোখটাই খুলতে পাচ্ছি না। উরে বাবারে! গোপাল ভূত বলল, তোরা বটা ঘটা এখানে কি করতে এসেছিস? ঘটা বলল, আমরা ত্রাণ নিতে এসেছি প্রভু। গোপাল ভূত বলল, ত্রাণ চাই না প্রাণ চাই? বটা বলল, দুটোই প্রভু।
গোপাল ভূত বলল, দুটোই, যে কোনো একটা বল। ঘটা বলল, প্রভু আমরা। গোপাল ভূত বলল, পালাবি, বটা ঘটার কাঁধে ওঠ, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ আমার দাঁত দেখ, এখনো কেমন রক্ত লেগে আছে। বটা বলল, না না প্রভু, আমায় এখনই খাবেন না, মন্ত্রী মশাই আগে ভাগ করে দিক মোহর, তারপর যত ইচ্ছে তত খাবেন। এই বলে বটা ঘটার কাঁধে উঠে পড়লো। তারপর গুদাম ঘর থেকে বেরোচ্ছে ওই বটা ঘটা, আর তখনই গোপালের নাতি নাতিরা বটা ঘটাকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। গোপাল ভূত বলল, শক্ত করে বেঁধেছিস তো, এবার ওদের আসল জায়গায় নিয়ে চল। বটা ঘটা বলল, আপনিও কি আমাদের সঙ্গে যাবেন প্রভু? গোপাল ভূত বলল, কেন, গেলে তোদের ভালো হয়? ঘটা বলল, না গেলেই ভালো হয় প্রভু, তাহলে চোখটা খুলতে পারি। গোপাল ভূত বলল, আগে মহারাজের কাছে সব খুলে বলবি, তারপর যাব আমি। তারপর গোপাল ভূত, বটা ঘটা, নাতি নাতিরা সবাই রাজবাড়িতে আসে। মহারাজ হঠাৎ করে গোপালদের দেখে একটু ভয় পেয়ে যায় আর বলে, ভূত ভূত। গোপাল বলল, না না মহারাজ, আমি ভূত নই, আমি গোপাল। ভূত সেজে ইঁদুর পাকড়ে এনেছি। এই যে দুইটা নেংটি ইঁদুর, ত্রাণের বস্তা সব চাল ডাল নিয়ে গেছে, এদের নাম বটা আর ঘটা। মহারাজ বলল, কিন্তু গুদাম ঘরের চাবি এরা পেল কিভাবে গোপাল? গোপাল বলল, চাবি যাকে দিয়েছিলেন সেখান থেকে এরা পেয়েছে মহারাজ। বটা বলল, মহারাজ আমাদের কোনো দোষ নেই, মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। মহারাজ বলল, আমি এখনই বেয়ারা পাঠিয়ে মন্ত্রী মশাইকে ধরে আনছি। এদিকে মন্ত্রী মশাইও বটা ঘটার জন্য অপেক্ষা করছিল। বেয়ারা ডাকলো, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলল, বটা ঘটা এলি নাকি রে? এই বলে ঘরের দরজা খুলে দিল। বেয়ারা বলল, মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে তলব পাঠিয়েছেন। তারপর মন্ত্রী মশাই বেয়ারার সঙ্গে রাজবাড়িতে আসলো আর এসে দেখে বটা ঘটা। মন্ত্রী মশাই বলল, বটা ঘটা তোরা এখানে? না মানে মহারাজ আমায় ডেকেছেন। গোপাল বলল, মহারাজ মন্ত্রী মশাই এই মাত্র বটা আর ঘটাকে দেখে চমকে উঠেছে, তার মানে উনি এদেরকে চেনেন, আর আমি এদের হাতে নাতে চুরি ধরেছি। তার মানে কি দাঁড়ালো মহারাজ? মহারাজ বলল, এটাই প্রমাণিত হলো যে মন্ত্রী এই বটা ঘটাকে দিয়েই চুরিটা করাচ্ছিলেন। এই মন্ত্রী কিছু বলবে নাকি? মন্ত্রী মশাই বলল, মহারাজ আমি দোষ স্বীকার করে নিচ্ছি, আসলে লোভে পড়ে গেছিলাম, তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মহারাজ বলল, মন্ত্রী রাজবাড়িতে বড্ড ইঁদুরের উৎপাত শুরু হয়েছে, তোমাকে সব ইঁদুর রাজবাড়ি থেকে তাড়াতে হবে। নাও তোমার কাজ শুরু করে দাও এবার, আর এই দুইটা নেংটি ইঁদুরকে কারাগারে বন্দি করো। আর গোপাল, এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা। গোপাল বলল, মহারাজ এটা আমার প্রাপ্য নয়, আমার খুদে বাহিনীরা না থাকলে এই কাজটা আমি করতেই পারতাম না। মহারাজ বলল, ধরে নাও এই পুরস্কারটা আমি ওদের দিলাম। গোপাল বলল, মহারাজের জয় হোক। তারপর মন্ত্রী মশাই সারা রাত ইঁদুরের পিছনে দৌড়াতে লাগলো। তো ফ্রেন্ড, গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কিরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।